নমস্কার। আজকে আমরা রয়েছে মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই প্রতিষ্ঠান। আজকে আমরা আলোচনা করব NIOS তথা রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে, যেখানে আজকে আমরা হাইকোর্ট যে অধ্যায়টি আছে সেটা বিষয়ে আলোচনা করব। বেশি কথা বলে আলোচনার মধ্যে এগোচ্ছি। প্রথমে আসছি হাইকোর্ট। ভারতবর্ষে 28টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। এর মধ্যে ভারতবর্ষে 21টি হাইকোর্ট বর্তমান। রাজ্যের সর্বোচ্চ আদালত হিসাবে হাইকোর্ট থাকলেও অখণ্ড বিচার ব্যবস্থা ধরুন সুপ্রিম কোর্ট এই রাজ্যের হাইকোর্টগুলোর উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও নির্দেশ দিয়ে থাকে। সুতরাং হাইকোর্টের একটা গঠন, এবার এটার যে নতুন প্রাথমিক পরীক্ষা, কিন্তু হাইকোর্টের গঠনটা কীভাবে হয়? গঠনটা হচ্ছে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকে, কিন্তু সেক্ষেত্রে 2 বা ততোধিক রাজ্যে নিয়ে একটি হাইকোর্ট প্রস্তুত হতে পারে। উল্লেখ্য যে বলা যায়, পাঞ্জাব, হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় এই 3টি জায়গা নিয়ে একটি হাইকোর্ট আছে, যেটি চণ্ডীগড়ে অবস্থিত। এছাড়া অনুরূপভাবে গুয়াহাটিতে হাইকোর্টের এখতিয়ার উত্তর পূর্ব ভারতে 7টি রাজ্য আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বিস্তৃত। দিল্লি কিন্তু পূর্ণাঙ্গ রাজ্য নয়, তা সত্ত্বেও এখানে একটি পৃথক হাইকোর্ট আছে। প্রত্যেক হাইকোর্টে একটি করে প্রধান বিচারপতি থাকেন এবং একাধিক বিচারপতি থাকেন। তো কোন রাজ্যে কত বিচারপতি থাকবে বা কোন রাজ্যে হাইকোর্টে কত বিচারপতি থাকবে তার নির্দেশ রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশাবলী থেকে জানা যায়। রাষ্ট্রপতি কোন হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সেখানে তিনি সেই রাজ্যের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এই নিয়োগের ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে তিনি তার ব্যবস্থা করে বিচারপতি নিয়োগ করে থাকেন। হাইকোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক যেমন নিযুক্ত হন, তেমনি বদলির ক্ষেত্রেও সে রাষ্ট্রপতি কর্তৃক এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরামর্শ ক্রমেই এটা হয়ে থাকে এবং এর ফলে একটি হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বিচারপতি স্থানান্তর করা যেতে পারে। তবে 1993 সালে সুপ্রিম কোর্ট এই মর্মে একটি রায় দেয় যে সুপ্রিম কোর্টে যে প্রবীণ বিচারক মণ্ডল আছে তাদের ক্ষেত্রে তাদেরকে একটি কলেজিয়াম পদ্ধতির মাধ্যমে বিচারপতিদের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। এই প্রাথমিক তালিকা থেকেই রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ করতে থাকবেন। এটা বাধ্যতামূলক করা হয়েছিল। রাষ্ট্রপতির সাংবিধানিক পদমর্যাদা থেকে অক্ষুণ্ণ রেখে এই ব্যবস্থা প্রচলন করা হয়েছে। 1999 সালে ঠিক একইভাবে একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটান। এবার বিচারপতিদের নিয়োগ বা তাদের যোগ্যতা, প্রথম যোগ্যতা তাকে ভারতবর্ষের অবশ্যই নাগরিক হতে হবে। দুই হচ্ছে অন্তত 10 বছর জেলা আদালত বা তার অধীনস্থ আদালতে একটানা বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা একটি বা ততোধিক হাইকোর্টে অন্তত 10 বছর নিরবিচ্ছিন্নভাবে ওকালতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হাইকোর্টের বিচারপতিগণ 65 বছরের বয়সের জন্য কার্যকালের মেয়াদ 62 বছর পর্যন্ত, তবে এই কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদচ্যুতি বা পদত্যাগ করতে পারেন এবং করার পর তিনি পুনরায় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। অবসর গ্রহণের পর হাইকোর্টের বিচারপতিগণ পুনরায় সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত করতে পারেন, অথবা সুপ্রিম কোর্ট বা যে কোনো হাইকোর্টে তিনি ওকালতি করতে পারেন। উল্লেখ্য এখানে একটি বিষয়, যে হাইকোর্টে তিনি কর্মরত ছিলেন সেই হাইকোর্টে তিনি কখনোই ওকালতি করতে পারবেন না। বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালীন তার নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখার জন্যই সংবিধানে এই সীমাবদ্ধতা নির্দিষ্ট করা হয়েছে। যদিও 62 বছর বয়স পর্যন্ত আগেই বিচারপতিদের যদি অদক্ষতা, তাদের দুর্নীতি ও অক্ষমতা প্রভৃতি কারণে অপসারণ করতে হয়, তাহলে ওই বিচারপতিদের বিরুদ্ধে নির্দিষ্ট কারণ দর্শিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করতে হয়। ওই প্রস্তাব যদি সংসদে উভয় কক্ষের প্রস্তাবে পাশ হয়, অর্থাৎ সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ থাকে, মোট সদস্যের বেশি সংখ্যক যদি ভোটে বা উপস্থিত বা ভোটদানকারী 2/3 সমর্থন যদি প্রস্তাবটি পাস হয়, তাহলে সেক্ষেত্রে বিচারপতিকে অপসারণ করা যায়। সুতরাং এখান থেকে আলোচনা করলাম যে বিচারপতিদের যোগ্যতা, কীভাবে বিচারপতিদের নিয়োগ করা হয়,
কীভাবে তার পদচ্যুতি করা হয় এবং তার গঠন আলোচনা করা। এবার হচ্ছে হাইকোর্টে তার ক্ষমতা বা এখতিয়ার। হাইকোর্টের প্রধান ক্ষমতা হচ্ছে মূল এলাকা। হাইকোর্টে যে সকল মামলা হাইকোর্টে সরাসরি আবেদন করা যায় সেই আবেদনগুলো হাইকোর্ট সরাসরি গ্রহণ করতে পারেন, এগুলি হচ্ছে হাইকোর্টের মূল এলাকা। এছাড়া জেলা আদালত বা নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়, তবে যে হাইকোর্ট মূলত আপিল আদালত হিসেবে বিবেচনা করে, কেননা এই জন্য তাই থাকে আপিল এলাকাও বলা থাকে। হাইকোর্ট প্রধানত আপিল আদালত হিসেবে কাজ করে থাকেন। ফৌজদারি বা দেওয়ানি মামলায় অধীনস্থ বা নিম্ন আদালত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যেতে পারে। এবার আসছি মূল এলাকা। হাইকোর্টের মূল এলাকা কিন্তু যথেষ্ট সীমাবদ্ধতা আছে। যে সকল মূল এলাকা হাইকোর্টে আপিল করা যায় সেগুলো হল: প্রথম, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে, এই অবস্থায় হাইকোর্টে কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য হাইকোর্টে আপিল করতে পারে। ভারতীয় সংবিধানের 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য রিট জারি করতে পারে। তেমনি 226 নং ধারা অনুযায়ী ধারা অনুযায়ী হাইকোর্টও রিট ও লেখ জারি করতে পারে। এটিও নাগরিকদের মৌলিক অধিকার এর অন্তর্ভুক্ত। এই অধিকারটিকে সাংবিধানিক প্রতিবেদনের অধিকারও বলা হয়ে থাকে। রাজ্য সরকার বা কোনো সংগঠন বা কোনো ব্যক্তি দ্বারা বা কোনো কর্তৃপক্ষের দ্বারা কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় বা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হাইকোর্টে সেই ব্যক্তি আবেদন করতে পারে। হাইকোর্ট সেই ব্যক্তির মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য 5টি রিট জারি করতে পারেন। এই রিটগুলি জারি ক্ষেত্রে বাধ্যতা এবং পালনীয় কোর্টের নির্দেশ। এই লেখগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপীড়ন এবং নিষেধাজ্ঞা। এছাড়াও হাইকোর্টে প্রধান আপিল করা যায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে আপিল করা যায়। সংসদ বা পার্লামেন্ট বা রাজ্য আইনসভায় কোনো সদস্যের নির্বাচনে যদি কোনো মতভেদ বা বিতর্ক দেখা যায়, সেক্ষেত্রে হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্ট বিষয়টি তদন্ত সাপেক্ষ বা বিচার করার পর যদি প্রমাণিত হয় যে ওই নির্বাচনে কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়েছে, তাহলে সেই নির্বাচিত ব্যক্তির পদটি বাতিল বলে ঘোষণা করতে পারেন। এবার আমরা আসবো আপিল এলাকা। মূল এলাকার তুলনায় আপিল এলাকার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ জেলা আদালত বা নিম্ন আদালত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্ট এই বিষয়গুলিকে তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ কাজ করে থাকে। নিম্ন আদালত থেকে হাইকোর্টে আপিল করা যায় কোনো দেওয়ানি মামলায় 5 লাখ টাকার মূল্যের সম্পত্তির মূল্য যদি জড়িয়ে থাকলে নিম্ন আদালত থেকে হাইকোর্টে আপিল করা যায়। বাদী বা বিবাদী যে পক্ষই নিম্ন আদালতের রায় সন্তুষ্ট না হলে তিনি হাইকোর্টে আপিল করতে পারেন। এছাড়া উত্তরাধিকার, ভূমি দখল, দেউলিয়া অবস্থা, অভিভাবকত্ব প্রভৃতি বিষয়ে হাইকোর্টে আপিল করা যেতে পারে। ফৌজদারি মামলায় সেশন কোর্ট হাইকোর্টে আপিল করা যায়। সেশন কোর্ট কোনো ব্যক্তিকে যদি দোষী সাব্যস্ত করে, দণ্ড ব্যক্তি সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারেন। কখনো কোনো ব্যক্তি অপরাধী শাস্তি বিধার জন্য রাজ্য সরকারও শাস্তি বৃদ্ধির জন্য হাইকোর্টে আপিল করতে পারেন। তবে হাইকোর্ট এক্ষেত্রে শাস্তি বৃদ্ধি ভাস করতে পারেন, নতুবা তাকে বেকসুর খালাস করতে পারেন, অথবা তাকে শাস্তির তার প্রকৃতি পরিবর্তন করতে পারে। কোনো ব্যক্তি যদি নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত হয়, সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়, সেই দণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্টে বিষয়টিকে আপিল করে তার বিবেচনার বিষয় আনতে হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা তার পরিবার আপিল না করলেও রাজ্য সরকার ও ব্যক্তির হয়ে হাইকোর্টে আপিল করে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টে আপিলের পরিমাণটি বা আপিল এলাকাটি বিস্তর অনেক বড়। এবার সে হাইকোর্টে মামলা হস্তান্তর। নিম্ন আদালত থেকে হাইকোর্ট মামলা হস্তান্তরিত হতে পারে। হাইকোর্ট যদি মনে করে যে নিম্ন আদালতে কোনো মামলায় কোনো আইনে গুরুত্বপূর্ণ বিষয় বা ব্যাখ্যা জড়িয়ে আছে এবং এতে যার বিবেচনা প্রসঙ্গে সংবিধানের ব্যাখ্যা আবশ্যক, সেক্ষেত্রে হাইকোর্ট নিম্ন আদালত থেকে মামলাটি নিজে তত্ত্বাবধানে নিয়ে আসতে পারেন, নিজে পর্যবেক্ষণ করতে পারেন এবং মামলাটি নিষ্পত্তি করে দিতে পারেন, নতুবা তিনি পুনরায় মামলাটি নিম্ন আদালতে প্রত্যাবর্তন বা ফেরত পাঠাতে পারেন। এটি হচ্ছে হাইকোর্টের মামলা হস্তান্তর। এটি হচ্ছে নিম্ন আদালতের তত্ত্বাবধান। প্রশাসনিক বিচার সংক্রান্ত যাবতীয় বিষয়ের ক্ষেত্রে নিম্ন আদালত বা হাইকোর্ট তার কাজের তত্ত্বাবধান করে থাকে। এই দায়িত্ব পালন করতে নিম্ন আদালতের তত্ত্বাবধান। প্রশাসনিক বিচারসংগত প্রশ্নে
হাইকোর্ট নিম্ন আদালতের কাজে তত্ত্বাবধান করে। এই দায়িত্ব পালন করতে গিয়ে হাইকোর্ট যে কোনো নিম্ন আদালত থেকে যে কোনো সময় যে কোনো তথ্য চেয়ে পাঠাতে পারেন এবং তার সাধারণ প্রক্রিয়াকে চালানোর ক্ষেত্রে নিম্ন আদালতের ওপর হাইকোর্ট গুরুত্ব বা কাজের দায়িত্ব অর্পণ করতে পারেন। এছাড়া নিম্ন আদালতের অধিকারীদের পদোন্নতি, তাদের ছুটি, তাদের প্রমোশন এবং নানা বিষয় নিয়ম নীতি হাইকোর্ট তত্ত্বাবধান বা হাইকোর্ট নির্ধারণ করে থাকে। এবার হচ্ছে নথি সংরক্ষণ আদালত। সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টও নথি সংরক্ষণ করে থাকে, কারণ সংগ্রহ থাকে এবং যাতে পূর্বে প্রদত্ত রায়গুলি এমনভাবে নির্বিবদ্ধ করা হয় যাতে কোনো পরবর্তীকালে কোনো মামলায় তার দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হতে পারে। সরকারি, আধা সরকারি বা অন্য যে কোনো প্রাতিষ্ঠানিক কর্মপ্রক্রিয়ায় এই রায়গুলি নজির বা দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে। অন্যান্য ক্ষেত্রের ন্যায় এরূপ পূর্ববর্তী নজির অস্বীকারের দায় হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে আইনি ব্যবস্থা নিতে পর্যন্ত পারে। সুতরাং এখান থেকে প্রশ্ন প্রথমে আসতে পারে তোমাদের হাইকোর্টের গঠন। 1 নম্বর, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কীভাবে হয়, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন, তাদের হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা কী এবং তাদের অপসারণ এবং তাদের কার্যকালের মেয়াদ সম্পর্কে আসতে পারে। ছোটোখাটো প্রশ্ন আসবে এবং প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের কটি হাইকোর্ট বর্তমানে অবস্থিত। তোমার প্রশ্ন আসতে পারে ভারতবর্ষে কটি হাইকোর্ট আছে এবং সাতটি যে রাজ্য নিয়ে একটি হাইকোর্ট আছে তার সেটি কোথায় অবস্থিত, সেটি বলবে তোমাদের গুয়াহাটিতে। এছাড়া হাইকোর্টের মূল এলাকার ক্ষমতাটা কতটা, আপিল এলাকার ক্ষমতা কেমন, নথি সংরক্ষণ আদালত ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে নিম্ন আদালতের তত্ত্বাবধান। এছাড়া হাইকোর্টের মূল হস্তান্তর। অনেক সময় আছে হাইকোর্টের মূল ক্ষমতা বা এখতিয়ার, এই নিয়ে তখন তোমাদের সবকটাই পয়েন্টই বলতে হবে। আর যদি তোমাদের প্রশ্নের ক্ষেত্রে যদি বলে তো হাইকোর্টের মূল এলাকা বা হাইকোর্টের আপিল এলাকা, তখন এই পাট করে বললেই হবে। তবে আমি আশা করব এই অধ্যায় থেকে হাইকোর্ট থেকে যে প্রশ্নগুলি আসে বা আসার সম্ভাবনা থাকে সেগুলি তোমাদের আলোচনা করলাম। পরবর্তী ভিডিওয়ে হাইকোর্টের যে অধীনস্থ নিম্ন আদালত আছে এই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করব।